Good morning, students. Good morning, everyone. Welcome to Sagoto Set Care. WB সেট PYQ কোশ্চেন নিয়েই আলোচনা। আমাদের যারা সামনেই 2026-এর ডিসেম্বরের সেট পরীক্ষা দেবে বা সামনে নেট পরীক্ষা যারা দেবে, জুনে ডিসেম্বর এইসব নেট সেট পরীক্ষা যারা দেবে তাদের জন্য আমি আজকে স্পেশালি WB সেটের PYQ 23তম সেটের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। আশা করি সবার বিষয়গুলো, কোশ্চেন সাথে সাথে অ্যান্সার, এগুলো নিশ্চয়ই আগামী দিনের পরীক্ষাতে হেল্প করবে। তো চলো সরাসরি আমরা দেখে নিই যে কোশ্চেনের একদম ভেতরেই যাওয়ার আগে কতগুলো কথা না বললেই নয়। সেটা হচ্ছে যারা সেট পরীক্ষা দেবে আমার এরকম স্বাগত সেজুকেয়ার চ্যানেলে আসবে, এসে মোটামুটিভাবে দেখে নেবে যে সেখানে প্লেলিস্টের মধ্যে WB সেট যে প্লেলিস্টটা রয়েছে সেটাকে একটু নিজের মতো করে, একটু নিজের পছন্দের মতো করে কি বলবো, বিষয়গুলোকে বেছে নিতে হবে, ক্লাসগুলো দেখে নিতে হবে। তাহলে নিশ্চয়ই PYQ কোশ্চেন সলভ করা মানেই একটা সামগ্রিক ধারণা তৈরি হবে প্রশ্ন সম্পর্কে, এবং আগামী দিনে বিভিন্ন রকম যতবার বলি না কেন পরীক্ষা দিতে গেলে কাজে লাগবে। তো চলো সরাসরি একদম আর প্রশ্নের মধ্যেই ঢুকি। তার আগে একটা কথা বলি, যারা PYQ কোশ্চেনগুলো এখন ভিডিও আকারে দেখছো, এগুলো যদি PDF আকারে পেতে চাও তাহলে PDF পেতে গেলে ঠিক একই রকমভাবে স্বাগত সেচুকেয়ার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। ওখানে ক্লাসের পরেই PDFগুলো আপলোড করা থাকে। তো প্রথম যেটা বিষয় রয়েছে, UDL ইজ হেল্পফুল ফর। EDL কাদের জন্য সহায়ক? সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন, যারা সামাজিকভাবে সুবিধা থেকে বঞ্চিত সে সকল শিক্ষার্থী। চিলড্রেন উইথ লার্নিং অ্যান্ড অ্যাটেনশন প্রবলেম, শিখন এবং মনোযোগের সমস্যাযুক্ত শিক্ষণের শিশুদের জন্য এটা না। ফিজিক্যালি চ্যালেঞ্জ চিলড্রেন যারা রয়েছে, শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য না। স্লাম চিলড্রেন, বস্তির যে সকল শিশুরা রয়েছে তাদের জন্য। কাদের জন্য এটা প্রাসঙ্গিক? UDL ব্যাপারটা আগে জানতে হবে, এর ফুল ফর্মটা জানা উচিত। ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং ইন এডুকেশন। ইউনিভার্সাল লার্নিং, ইউনিভার্সাল, হ্যাঁ, ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং ইন এডুকেশন। এটা হচ্ছে UDL এর ফুল ফর্ম। ওকে, তো আশা করি এই UDL সিস্টেমটা কি, এই UDL যে লার্নিং ডিজাইন রয়েছে সেটা বিষয়টা কেমন, এই লার্নিং ডিজাইন ফর এটা এডুকেশনের কোন এটা কেমন শিক্ষণ কৌশল, এটা একটা একদম ফ্লেক্সিবল, অনেকটা নমনীয় থাকে। এই শিক্ষণ কৌশলটা অনেকটাই নমনীয় থাকে, ফ্লেক্সিবল একটা শিক্ষণ কৌশল। এর তিনটি মূল কোর নিউরোলজিক্যাল প্রিন্সিপালস রয়েছে। তিনটি মূল যে নিউরোলজিক্যাল প্রিন্সিপাল, সেই নিউরোলজিক্যাল প্রিন্সিপালগুলো কি কি? প্রথমটা হচ্ছে মাল্টিপল মিনস অফ প্রেজেন্টেশন। তিনটে রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে যদি যাই তাহলে 1 নম্বর হচ্ছে মাল্টিপল মিনস অফ প্রেজেন্টেশন। 2 নম্বর, তিনটে রয়েছে কোর নিউরোলজিক্যাল প্রিন্সিপাল এই UDL এর মাল্টিপল মিনস অফ এক্সপ্রেশন, মাল্টিপল মিনস অফ এক্সপ্রেশন। 3 নম্বর রয়েছে কি মাল্টিপল মিনস অফ এনগেজমেন্ট, এটা হচ্ছে এনগেজমেন্ট।
তিনটের মধ্যে প্রথমটা হচ্ছে মাল্টিপল মিনস অফ প্রেজেন্টেশন, এটা হচ্ছে দ্য হোয়াট, কি, হোয়াটের সঙ্গে সম্পর্কিত, দ্য হোয়াট কি বিষয়টা, এবং মাল্টিপল মিনস অফ এক্সপ্রেশন যেটা, সেটা হচ্ছে দ্য হাউ, কিভাবে, এবং দ্য মাল্টিপল মিনস অফ এনগেজমেন্ট, দ্য হোয়াই, কেন। এই তিনটি টেকনিকের সঙ্গে সম্পর্কিত। তাহলে তিনটি কোর যে নিউরোলজিক্যাল প্রিন্সিপাল, এইভাবে ইউডিএলকে আমি ব্যাখ্যা করতে পারি। অনেকটা বিস্তারিতভাবে আলোচনা করলাম এটাতেই। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, তাহলে অ্যান্সার এটা কি? ইউডিএল হেল্প ফর শিখন ও মনোযোগের সমস্যাযুক্ত শিশুদের জন্যই এই ইউডিএল প্রয়োজন। ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং ইন এডুকেশন, এটা শিখন ও মনোযোগের সমস্যাযুক্ত শিশু যারা রয়েছে তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা শিক্ষণ কৌশল। নেক্সট, নিম্নলিখিত মধ্যে যে কোয়ালিটি কে কোয়ালিটি গুরু নন, হু ইজ নট কোয়ালিটি গুরুস অ্যামাং দ্য ফলোইং। এখানে চারজন কোয়ালিটি গুরুর নাম, কতজন ব্যক্তির নাম দেওয়া রয়েছে, তাদের মধ্যে কে কোয়ালিটি গুরু নন? ই ডেমিং, ডাব্লিউ সিওয়ার্ট, সি কে প্রহ্লাদ, এ ডিজাইনার। এই চারজনের মধ্যে কে কোয়ালিটি গুরু নন? তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে, তার জন্য খাতা নিয়ে বসবে এবং কমেন্ট করে জানাবে। এ ডিজাইনার তিনি নয়, এ ডিজাইনার ইজ নট কোয়ালিটি গুরু। আর তিনজন কোয়ালিটি গুরু কেন? তিনজনের মধ্যে এডওয়ার্ড ডেমিং 14 পয়েন্টস, ডেমিং 14টি ম্যানেজমেন্টের কথা বলেছেন। 14 ম্যানেজমেন্ট যে বিষয়গুলো রয়েছে তার 14টা পয়েন্ট আকারে তিনি তুলে ধরেছেন। আর ওয়াল্টার সিওয়ার্ট, ফাদার অফ স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, একে বলা হয়, ডাব্লিউ সিওয়ার্ট হচ্ছেন ফাদার অফ স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল হয়েছে। নেক্সট হচ্ছে কি, সি কে প্রহ্লাদ, কোর কম্পিটেন্স অফ দ্য কর্পোরেশন। এই বিষয়টার সঙ্গে সি কে প্রহ্লাদ, এটা নিয়ে আমি আগে ক্লাস করেছি, কোনো একটা বিস্তারিত বলেছি। সি কে প্রহ্লাদ হচ্ছে কোর কম্পিটেন্স অফ দ্য কর্পোরেশন, এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এই ডিজাইনার তাই কোয়ালিটি গুরু না, আর বাকিরা কোয়ালিটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, কোয়ালিটি গুরুজ বলা হয় তাদেরকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইউজ অফ আইসিটি ফর ইভ্যালুয়েশন। নিম্নলিখিত কোনটি মূল্যায়নের জন্য আইসিটির ব্যবহার করে না, আইসিটির ব্যবহার নয়, কোনটাতে আইসিটির ব্যবহার হয় না? প্রিপেয়ারিং টেস্ট আইটেম, পরীক্ষার প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আইসিটি ব্যবহৃত হয় না। অ্যাডমিনিস্ট্রেটিং টেস্ট, পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেটিং টেস্টের পরীক্ষা পরিচালনা যে করবে সেক্ষেত্রে ব্যবহার হয় না। স্কোরিং অবজেক্টিভ টাইপ, বিষয়ভিত্তিক পরীক্ষার নম্বর প্রদানের ক্ষেত্রে। ডিসেমিনেটিং এক্সামিনেশন রেজাল্ট, পরীক্ষার ফলাফল প্রচার করার ক্ষেত্রে। কোন ক্ষেত্রে আইসিটি মূল্যায়নের জন্য আইসিটি ব্যবহৃত হয় না? সাধারণত স্কোরিং অবজেক্টিভ টেস্ট, বিষয়ভিত্তিক পরীক্ষার নম্বর প্রদানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না আইসিটি। রুব্রিকটা কি? রুব্রিক এটা হচ্ছে মূল্যায়নের জন্য ব্যবহৃত প্রশ্নাবলীর তালিকা। লিস্ট অফ কোশ্চেন ইউজড ফর অ্যাসেসমেন্ট, সেট অফ ক্রাইটেরিয়া ইউজ ফর অ্যাসেসমেন্ট, মূল্যায়নের জন্য ব্যবহৃত মানদণ্ড। স্টেপ ইউজ ফর কন্ডাক্টিং টেস্ট, পরীক্ষা পরিচালনার জন্য ব্যবহৃত একটা ধাপ। কি ফর ইভালুয়েটিং অ্যান্সার সেট, উত্তরপত্র মূল্যায়নের চাবি কোনটা? এটা হচ্ছে রুব্রিক, হচ্ছে একটা মূল্যায়নের কি বলবো, এটা একটা দারুণ একটা টেকনিক, যেটা হচ্ছে মূল্যায়নের জন্য ব্যবহৃত একটা মানদণ্ড। এটা স্পেশালি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অনেক গুরুত্ব আরোপ করে। তার বিভিন্ন রকম ক্ষেত্রে যখন মূল্যায়নের মানদণ্ড, এটা স্পেশালি একটা মূল্যায়নের মানদণ্ড, একটা ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছে, সেই অনুযায়ী ইভ্যালুয়েশনগুলো, অ্যাসেসমেন্টগুলো চলতে থাকবে। তাই রুব্রিক হলো মূল্যায়নের জন্য ব্যবহৃত মানদণ্ড সমূহ, সেট অফ ক্রাইটেরিয়া ইউজ ফর অ্যাসেসমেন্ট।
নেক্সট কোশ্চেন নাম্বার 5, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ মাল্টিপল ডিসেবিলিটিজ ইজ লোকেটেড অ্যাট NIEPMD, ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ মাল্টিপল ডিসেবিলিটিজ। তার মানে এইটা কোথায় অবস্থিত, এটা মানে একটা শর্ট ফর্ম NIEPMD, এটা অবস্থিত, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2005 সালে, 2005-এ এটা এস্টাবলিশড হয় NIE। এটা মূলত চেন্নাই। নেক্সট কোশ্চেন নাম্বার 6, মিশ্র পদ্ধতি গবেষণার জন্য নিচের কোনটি সঠিক নয়? ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, তবে অ্যান্সারটা পাওয়া যাবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট ফর মিক্সড মেথড রিসার্চ? ইট প্রোভাইডস ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং অফ আ প্রবলেম, এটি একটি সমস্যা সম্পর্কে গভীর ধারণা প্রদান করে। ইট ইনভলভস কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডেটা অ্যাজ টু ডিস্টিংক্ট টাইপ, মানে আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে এতে গুণগত এবং পরিমাণগত তথ্য দুটি স্বতন্ত্র প্রকাশ হিসেবে অন্তর্ভুক্ত থাকে, মানে একসাথে না, আলাদা আলাদা, স্বতন্ত্র। ইট কম্বাইন্স এক্সপেরিমেন্টাল রিসার্চ উইথ ন্যারেটিভ রিসার্চ, এটি পরীক্ষামূলক গবেষণার সাথে বর্ণনামূলক গবেষণাকে একত্রিত করে, মানে একটা মিলেমিশে চলতে থাকে, মিক্সড মেথড তো তাই বলে। ইট ইন্টিগ্রেটস নাম্বারস অ্যান্ড স্টোরিজ, এটি সংখ্যা এবং গল্পকে একীভূত করে। কোনটা খুব দারুণ ইন্টারেস্টিং কিন্তু আছে কোশ্চেনটা, একটু যদি পড়ে নাও তাহলে এটা পেয়ে যাবে। তাহলে মিশ্র পদ্ধতি গবেষণার জন্য নিচের কোনটি সঠিক পদ্ধতি নয়? মিশ্র পদ্ধতি মানে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ আর বোথ মানে ইনভলভড হেয়ার, এখানে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুটো সিস্টেম অন্তর্ভুক্ত থাকে। তাহলে এবার বলতে হবে যে কোনটা এক্ষেত্রে সঠিক নয়। এটা হচ্ছে বি ইজ নট কারেক্ট। তার কারণ কি, এটাতে দুটো বিষয়ে স্বতন্ত্র না, একসাথে যদি থাকতো, দুটো মানে ডিস্টিংক্ট টাইপ না হয়ে যদি কম্বাইন টাইপ হতো, মানে মিক্সড হতো, তাহলে এটা মিক্সড মেথডের ক্রাইটেরিয়ার মধ্যে পড়তো। তাই এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, লিঙ্গুইস্টিক, লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, স্পাশিয়াল, মিউজিক্যাল, বডিলি কাইনেস্থেটিক, ইন্টারপার্সোনাল অ্যান্ড ইন্ট্রাপার্সোনাল আর টাইপ অফ ইন্টেলিজেন্স সাজেস্টেড বাই, এই ধরনের মানে ভাষাগত, যৌক্তিক, গাণিতিক, স্থানিক, সঙ্গীত বিষয়ক, শারীরিক মানে গতি বিষয়ক, আন্তঃবিষয়ক এবং আন্তঃব্যক্তিক হলো বুদ্ধিমত্তার প্রকারভেদ, যা প্রস্তাব কে করেছেন? স্টার্নবার্গ, ক্যাটেল অ্যান্ড হর্নি, গার্ডিনার, জনসন। কে বলেছেন এই ধরনের মানে বুদ্ধির প্রকারের কথা? অবশ্যই গার্নার, তিনি এই ধরনের বুদ্ধির কথা বলেছেন। এই নিয়ে একটা বিস্তারিত গার্নারের ইন্টেলিজেন্স সম্পর্কে আলোচনা রয়েছে, সেখানে দেখলে ক্লিয়ার হয়ে যাবে গার্নার সম্পর্কে। এটা নিয়ে আজকে আর এই জায়গায় বিস্তারিত কিছু বলবো না, অন্য ক্লাসে এগুলো বলেছি। নেক্সট হচ্ছে কি, কে মাধ্যমিক শিক্ষা কমিশনের মানে 1952-53 1952-53 প্রধান ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনের? দ্য হেড অফ দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952-1953, ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার, ডক্টর ডিএস কোঠারি, ডক্টর ইয়াসপাল কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রধান ছিলেন রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশনের। ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার ছিলেন মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান, মানে তিনি সভাপতি ছিলেন। তাই অ্যান্সার হচ্ছে বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার মানে এর সিটা হচ্ছে ডক্টর এস কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন, তার প্রধান ছিলেন। আর যশপাল কমিটির রিপোর্ট প্রকাশ করেছিলেন ইয়াসপাল। এই হচ্ছে চারটে অপশনের মধ্যে অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হুইচ স্কুল অফ ফিলসফি মেনটেন্স দ্যাট দ্য ইফেক্ট pre-exists in the cause in a potential condition? কোন দর্শন শাখা মনে করে যে একটি সম্ভাব্য অবস্থার কার্যকারণের মধ্যে পূর্বেই বিদ্যমান থাকে, মানে একটা কাজ এটা হওয়ার আগে কারণ একটা কিছু ছিল, এই কারণের জন্য এই কাজটা হয়েছে, এটা বিদ্যমান থাকে। কোন দার্শনিক মতবাদ এই কথা বলে? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, জৈন। কোন দার্শনিক মতবাদ এই কথা বলে? সাংখ্য এই কথা বলে। সাংখ্য বলছে কার্যকারণ সম্পর্কিত, পূর্ব থেকে এটা বিদ্যমান। নেক্সট কোশ্চেন নাম্বার 10,
দ্য ইম্পর্টেন্ট অফ কারিকুলাম ইন এনি সিস্টেম অফ এডুকেশন ইজ, যে কোনো শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমের গুরুত্বটা কি, একটা পাঠ্যক্রমটা কেন ইম্পর্টেন্স আছে। প্রিপারেশন অফ স্টুডেন্ট ফর লাইফ, শিক্ষার্থীর জীবনমুখী প্রস্তুতির জন্য এটা প্রয়োজন। ইনকালকেশন অফ কনস্টিটিউশনাল ভ্যালুজ, সাংবিধানিক যে মূল্যবোধের সঞ্চার, ইনকালকেশন সেটার সঙ্গে সম্পর্কিত। ডেভেলপমেন্ট অফ নলেজ, জ্ঞানের বিকাশের সঙ্গে, না সবকটাই, অর্থাৎ সবকটাই হচ্ছে অ্যান্সার। এখানে ভুল দেওয়া আছে, ডেভেলপমেন্ট অফ নলেজ এইটা না, অল অফ দ্য অ্যাবাভ, সবকটাই হচ্ছে সঠিক। শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রমের গুরুত্ব সব ক্ষেত্রেই, জ্ঞানের বিকাশের ক্ষেত্রেও প্রয়োজন, সাংবিধানিক মূল্যবোধের সঞ্চার করার ক্ষেত্রেও প্রয়োজন, শিক্ষার্থীর জীবনমুখী প্রস্তুতির জন্যও প্রয়োজন। তাই কোশ্চেন নাম্বার 10 ডি ইজ কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, যারা শিক্ষাগত চাহিদা প্রচলিত শিক্ষা কার্যক্রম দ্বারা পূরণ হয় না, যার শিক্ষাগত চাহিদা প্রচলিত যে শিক্ষা কার্যক্রম তার দ্বারা পূরণ হয় না এবং যার একটি বিশেষ শিক্ষা কার্যক্রমের প্রয়োজন, তাকে কি বলা হয়? অন হুজ এডুকেশনাল নিডস আর নট বিং মিট বাই ট্র্যাডিশনাল এডুকেশন প্রোগ্রাম অ্যান্ড হু রিকোয়ার্স স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ইজ রেফার্ড অ্যাজ। তার মানে আমরা যদি দেখি যে একজন ব্যক্তি তার কখন বিশেষ শিক্ষা কার্যক্রমের প্রয়োজন, সে স্টুডেন্টটা কেমন, স্টুডেন্ট অ্যাজ স্পেশাল নিড, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী না গিফটেড স্টুডেন্ট, না মেধাবী বা বুদ্ধিদীপ্ত শিশু, এক্সেপশনাল স্টুডেন্ট বা ব্যতিক্রমী শিশু, বা ডিসঅ্যাবিলিটিস বা প্রতিবন্ধী, কোনো একটা পার্টস তার স্বাভাবিকের থেকে একটু অস্বাভাবিক আর কি একরকম, তাদের ক্ষেত্রে কোনটা ডিসঅ্যাবল চাইল্ড, এটা যদি হয় তাহলে বিশেষ চাহিদার মধ্যেই পড়ে এক্সেপশনাল, গিফটেড ইত্যাদি ইত্যাদি। তাই স্টুডেন্ট উইথ স্পেশাল নিড, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের এটা প্রয়োজন, তা বিশেষ বিশেষ ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ইন কেস অফ পিইআরটি দ্য shortest time within which any activity can be completed is। তার মানে এখানে দেখতে হবে যে মোটামুটি কোনো একটা স্টুডেন্ট বা কোনো একজন শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন একটা আয়ের ব্যাপার থাকবে, মানে সরি বলছি সর্বনিম্ন সময়ের মধ্যে কোন কার্যক্রম সম্পন্ন করা যায় তা কার সঙ্গে সম্পর্কিত সেটা বলতে হবে। এটা কিন্তু এর আগেও মানে আমি আগে আলোচনা করেছি একটা বিস্তারিতভাবে এই পিইআরটি সম্পর্কে। পিইআরটি মোটামুটিভাবে দেখা গেছে যে কতগুলো বিষয়কে প্রাধান্য দিয়েছে পিইআরটি। তো চলো এটা আগে প্রোগ্রাম ইভালুয়েশন, আগে শর্ট মানে ফুল ফর্মটা এটা লেখ, পিইআরটি। পিইআরটি কিভাবে সম্পর্কিত? প্রোগ্রাম ইভালুয়েশন, পিইআরটির ফুল ফর্ম বলছি, প্রোগ্রাম ইভালুয়েশন and review technique। প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক পিইআরটি, এটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমি বারবার বলছি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা কিভাবে সম্পর্কিত, এর এর একটা মানে স্পেশালি একটা ফর্মুলা রয়েছে। পিইআরটির ফর্মুলা আমরা অনেক সময় বলেছি, এক্সপেক্টেড টাইম, প্রত্যাশিত সময় বা আশাবাদী সময়, মানে এক্সপেক্টেড টাইম প্রত্যাশিত সময়। এখানে ইন কেস অফ পিইআরটি দ্য শর্টেস্ট টাইম উইথিন হুইচ এনি অ্যাক্টিভিটি ক্যান বি কমপ্লিটেড। যদি এরকমটি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে এটা ফর্মুলাটা আগে জানা দরকার এখানকার। তাহলে এটা আমি ডিলিট করি, অ্যান্সার হচ্ছে বি, কিন্তু আমি ডিলিট করে এটা বলছি এক্সপেক্টেড টাইম সমান
ও প্লাস 4m প্লাস পি বাই 6। অপটিমিস্টিক টাইমটাকে কি করতে হবে, এখানে অ্যাক্টিভিটিস ক্যান বি কমপ্লিটেড, কাজ সম্পন্ন করা যায় তার মানে নিম্ন মানে পিআরটির ক্ষেত্রে যে সর্বনিম্ন সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন করা যায় তা হচ্ছে অপটিমিস্টিক টাইম। ও এই এই অপটিমিস্টিক টাইমের জন্য এটা সম্ভব। ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখতে হয়। তাহলে কোশ্চেন নাম্বার 12 বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 13, এটা মোটামুটি একটা ইজি ব্যাপার, অনেকবারই এসেছে বিভিন্ন রকম নেট সেটে। দ্য ফুল ফর্ম অফ মক্স, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, ম্যাসিভ অনলাইন ওপেন কোর্সেস, মেগা ওপেন অনলাইন কোর্সেস, মাল্টিপল অনলাইন ওপেন কোর্সেস। এটা নিয়ে অনেক আলোচনা হয়। মক্স ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, মক সম্পর্কে আমরা অনেক কিছুই মোটামুটি দেখেছি। এর ফুল ফর্ম হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা মোটামুটিভাবে অনেক কিছুই কোর্স করতে পারি। এখন যেমন দীক্ষা, নিষ্ঠা এসব কোর্স মানে হচ্ছে, তেমনি মানে অনলাইন কোর্সেস এইগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো তাহলে মক্স হচ্ছে কি, এটা একটা কেমন ম্যাসিভ অনলাইন কোর্স বললাম, এটা হচ্ছে স্পেশালি এখানে গ্লোবাল পার্টিসিপেশনটা থাকবে। আমি যেমন দীক্ষা বা নিষ্ঠা কোর্সের কথা বলছি, এখানেও যেমন সবাই টিচাররা এখন করছেন, তেমনি ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স এটা শুধুমাত্র একটি দেশ বা একটি স্টেট এরকম ব্যাপার না, পুরো গ্লোবাল, পুরো পৃথিবী জুড়ে একটা প্রোগ্রাম। আমি এখানে বসে মানে কোনো একটা দেশের কোনো একটা বিষয় সম্পর্কে জানতে পারি, সেখানকার একটা কোর্স করে নিতে পারি। এটা হচ্ছে আনলিমিটেড গ্লোবাল পার্টিসিপেশন, যে যখন পারে করতে পারে, এরকম ধরনের প্ল্যাটফর্ম। নেক্সট হচ্ছে তাই এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, ইন ইন্ডিয়া অল দ্য জেনারেল টিচার এডুকেশন প্রোগ্রাম আর গভর্ন বাই, ভারত সমস্ত সাধারণ শিক্ষা কার্যক্রমকে পরিচালিত হয় কার দ্বারা? ইউজিসির দ্বারা, টিচার এডুকেশন প্রোগ্রাম, এনসিইটির দ্বারা, এনসিটির দ্বারা, আরসিআই দ্বারা। কার দ্বারা এটা পরিচালিত হয়? এটা সবাই আমরা জানি এনসিটির দ্বারা। এনসিটি এটা অনেক সময় কি হয় যে এখানকার কোনো ব্যক্তি ক্লাস করে নিয়েছে, মানে হয়তো বিএড কোর্স বা এই ধরনের ডিএলএড কোর্স কিছু করছে, তো আমাদের প্রথমে একটা ক্রাইটেরিয়া বলে দেওয়া হয় যে কলেজটা এনসিটি রেকগনাইজড, তো তার মানে টিচার এডুকেশন প্রোগ্রামগুলো সবসময় এনসিটির দ্বারা মানে কার্যক্রম চলতে থাকে, মানে এর মানে অনুমোদন ছাড়া কখনো হয় না। তাই এনসিটি সম্পর্কে আমাদের মানে খুব একটা ধারণা না থাকলে কিন্তু চলবে না। এনসিটি একটা ভাইটাল পার্ট হিসেবে কাজ করে প্রত্যেকটা ব্যক্তিকে। তাই কোনো স্কুল টিচার হতে গেলে এনসিটি সম্পর্কে একটু মানে এনসিটি নিয়ে জেনে নিতে হবে, কারণ কলেজটা সম্পর্কে জানতে হবে অ্যাফিলিয়েটেড কিনা। যাই হোক, এটা এর ফুল ফর্ম আমি কি বলবো, সবগুলোই মোটামুটি আছে, সবগুলো নিয়ে কোথাও না কোথাও আলোচনা করেছি। এনসিটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এটা সবাই জানি, মোটামুটি জানা উচিত। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন প্রোগ্রাম, টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এটা 1993 সালে প্রথম মানে অ্যাক্ট হিসেবে গড়ে ওঠে। পরে 1995 সালে ভারতে ফার্স্ট লঞ্চ হয় একটা টিচার এডুকেশন প্রোগ্রাম কার্যক্রম চালানোর জন্য। তাহলে কি বললাম, 1993 সালে প্রথম অ্যাক্ট হিসেবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট হিসেবে গড়ে ওঠে। 1995 সালে এটা ফার্স্ট লঞ্চড হয় অগাস্ট মাসের 17 তারিখে, 17ই অগাস্ট। ফার্স্ট অগাস্টে এটা প্রথম লঞ্চড হয় ভারতবর্ষে। অল ইন্ডিয়া একটা প্রোগ্রাম হিসেবে কাজ করছে, প্রত্যেকটা জায়গায় ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের শিক্ষাগত দিকে একটা প্রাসঙ্গিকতা বজায় করে চলে,
মানে শিক্ষা কর্মসূচিকে আরো প্রাসঙ্গিক করে তোলে এবং সময়ের সাথে সাথে আপডেটেড করে তোলে। যাই হোক, নেক্সট হচ্ছে কি টেইলরস লেভেল থিওরি অফ ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি ডিসক্রাইবস অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সিস্টিং চেঞ্জ। টেলরের সৃজনশীলতার স্তর তত্ত্বে টেলর যে লেভেল থিওরি অফ ক্রিয়েটিভিটি দিয়েছেন সেখানে কটা লেভেলের কথা বলেছে, সেখানে স্পেশালি 4টে, 5টা, 2টো, 3টে কটা লেভেলের কথা বলা হয়েছে, এখানে 5টা লেভেলের কথা বলা হয়েছে। টেলরস 5টা লেভেলের কথা বলেছে। 5টা লেভেল কি কি যদি একটা আমরা ওই ত্রিভুজের মধ্যে দেখাই তাহলে এরকম ব্যাপারটি দাঁড়াচ্ছে। প্রথম লেভেলটা হচ্ছে কি এক্সপ্রেসিভ ক্রিয়েটিভিটি। দ্বিতীয় লেভেলটা কি টেকনিক্যাল ক্রিয়েটিভিটি। TCHNI টেকনিক্যাল ক্রিয়েটিভিটি। 3 নম্বরটা হচ্ছে ইনভেন্টিভ ক্রিয়েটিভিটি। 4 নম্বরটা কি ইনোভেটিভ ক্রিয়েটিভিটি। এবং 5 নম্বরটা হচ্ছে ইমার্জেন্ট। এই 5টা ক্রিয়েটিভিটির লেভেল রয়েছে। টেইলর লেভেল থিওরি অফ ক্রিয়েটিভিটি 5টি লেভেলের কথা বলেছে। নেক্সট হচ্ছে ফ্লান্ডারের মিথস্ক্রিয়া বিশ্লেষণের যে ভিত্তি, ফ্লান্ডার্স ইন্টারাকশন অ্যানালিসিস বেসড অন কার উপর দাঁড়িয়ে আছে? ভার্বাল অ্যান্ড নন ভার্বাল বিহেভিয়ার অফ টিচার, শিক্ষকের বাচনিক এবং মৌখিক আচরণের উপর, বাচনিক এবং অমৌখিক নন ভার্বাল বিহেভিয়ার অফ টিচার, শিক্ষকের অমৌখিক আচরণের উপর। ভার্বাল বিহেভিয়ার অফ টিচার, শিক্ষকের বাচনিক আচরণের উপর। ভার্বাল অ্যান্ড নন ভার্বাল বিহেভিয়ার অফ স্টুডেন্টস, শিক্ষার্থীর বাচনিক এবং অমৌখিক আচরণের উপর। কার উপর? ফ্লান্ডার ইন্টারাকশন অ্যানালিসিস থিওরি। এটা অবশ্যই ভার্বাল বিহেভিয়ার অফ টিচার, শিক্ষকের বাচনিক কৌশলের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এখানে 10টা স্টেজ রয়েছে। একটা হচ্ছে সাইলেন্ট মোড, টিচার টক, স্টুডেন্ট টক, এভাবে ভাগ করা রয়েছে। ফ্লান্ডার ইন্টারাকশন অ্যানালিসিসের থিওরি আমি অবশ্যই একদিন ক্লাস নিয়ে আসবো, ক্লাস নিয়েছি অন্য জায়গায়। এই যারা এখানে যারা প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আলোচনা করছি, এখানেও একটা আমি থিওরি ক্লাস হিসেবে বেশ কতগুলো থিওরি আনার চেষ্টা করব। ওকে, নেক্সট হচ্ছে কি নিম্নলিখিত কোনটি গ্রাউন্ডেড থিওরির গবেষণার একটি সাধারণ বৈশিষ্ট্য? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ typical characteristics of the grounded theory research? অ্যাকচুয়াল শেয়ারিং গ্রুপ, একটি সাংস্কৃতিক বিনিয়োগকারী গোষ্ঠী। ক্রোনোলজি অফ অ্যান ইন্ডিভিজুয়ালস এক্সপিরিয়েন্স, একজন ব্যক্তির অভিজ্ঞতার কালানুক্রম। হাই পার্সনস রেট ফ্রম পার্টিসিপেন্টস, অংশগ্রহণকারীদের কাছ থেকে উচ্চ সাড়া পাওয়ার হার। থিওরিটিক্যাল স্যাম্পলিং, তাত্ত্বিক নমুনায়ন মানে স্যাম্পলিং করা। কোনটার সঙ্গে এটা সম্পর্কিত? এটা সাধারণ বৈশিষ্ট্য। অবশ্যই ক্রোনোলজি অফ অ্যান ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, একজন ব্যক্তির অভিজ্ঞতার কালানুক্রম এখানে তুলে ধরে। নেক্সট কোশ্চেন নাম্বার 18, যদি শিক্ষাদানের জন্য 2 বা ততোধিক পদ্ধতি মিশ্রিত করা হয় তবে সেই শিক্ষণ পদ্ধতি পরিচিত হবে মানে কি নামে, কি বলা যাবে? If 2 or more methods are mixed up for teaching, that teaching method will be known as, তখন সেই শিক্ষণ কৌশলটাকে মানে পদ্ধতিটাকে কি বলবো? কম্বাইন্ড মেথড, হোমোজিনিয়াস মেথড, ইক্লেকটিভ মেথড না সিঙ্গেল মেথড? মানে টেকনিক্যাল টার্ম হিসেবে শিক্ষণ পদ্ধতি কি বলা যাবে সেটাকে? অবশ্যই এটা ইক্লেকটিক মেথড বা সারগ্রাহী পদ্ধতি বা মিশ্রিত পদ্ধতি। নেক্সট হচ্ছে কি প্রকৃতি কোন দার্শনিক উপাদানগুলোর সমষ্টি দ্বারা গঠিত? প্রকৃতি ইজ মেড অফ হুইচ সেট অফ ফিলোসফিক্যাল কম্পোনেন্টস। প্রকৃতি, পুরুষ, সাংখ্য ফিলোসফি, এই প্রকৃতি কোন দার্শনিক উপাদানগুলির সমষ্টি দ্বারা গড়ে উঠেছে? বেশ কতগুলো বিষয় রয়েছে। এসেন্স
এনার্জি অ্যান্ড ইনার্সিয়া, সার শক্তি ও জড়তা, কজ, এফোর্ট অ্যান্ড এক্সিস্টেন্স, কারণ, কার্য এবং অস্তিত্ব, পুরুষা, প্রমা অ্যান্ড অপ্রমা, পুরুষ, প্রমা এবং অপ্রমা, নান অফ দেম বা নান অফ দ্য অ্যাবাভ, কোনোটাই না। কোনটা হবে তাহলে? এসেন্স, এনার্জি অ্যান্ড ইনার্সিয়া, সার শক্তি ও জড়তা, এই সবকটার সম্মিলিত রূপ হচ্ছে কি বলবো, সমষ্টি হচ্ছে প্রকৃতি। নেক্সট হচ্ছে কি, মাধ্যমিক শিক্ষা কমিশন, দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন, মাধ্যমিক শিক্ষার লক্ষ্যসমূহ সুপারিশ করেছিলেন। মানে কোন কোন জিনিসের জন্য মাধ্যমিক শিক্ষার লক্ষ্য? দ্য ডেভেলপমেন্ট ডেমোক্রেটিক সিটিজেন, গণতান্ত্রিক নাগরিকত্বের বিকাশ ঘটানো, দ্য ইমপ্রুভ দ্য ভোকেশনাল এফিসিয়েন্সি, বৃত্তিমূলক দক্ষতার উন্নতি ঘটানো, দ্য ডেভেলপ লিডারশিপ, নেতৃত্বের বিকাশ ঘটানো, দ্য ডেভেলপ পার্সোনালিটি, ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। এই সবকটাই তো, তাই না? তাই সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952-53 মুদালিয়ার কমিশন বলে, যার সভাপতি মুদালিয়ার, ডক্টর লক্ষ্যস্বামী মুদালিয়ার। তার যে সেই শিক্ষা কমিশনের লক্ষ্যটা কি ছিল সেকেন্ডারি এডুকেশন সম্পর্কে, সবকটাই 1, 2, 3, 4 আর কারেক্ট, সবকটাই কারেক্ট এক্ষেত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, দ্য কনসেপ্ট অফ কেয়ারিং রুটেড ইন receptivity, relatedness and responsiveness is an basic approaches to ethics. Who said it? গ্রহণশীলতা, সম্পর্ক স্থাপন এবং প্রতিক্রিয়াশীলতার উপর ভিত্তি করে গড়ে ওঠা যত্নশীলতার ধারণাটি নীতিশাস্ত্রের একটি মৌলিক দৃষ্টিভঙ্গি। এই কথাটি কে বলেছেন? ওলস্টন ক্রাফট, রবীন্দ্রনাথ টেগোর, নীল নোডিং ফেয়ারি, পলো ফেয়ার। কে বলেছেন এই কথাটা? নীল নোডিংস এই কথাটা বলেছেন। গ্রহণশীলতা, সম্পর্ক স্থাপন এবং প্রতিক্রিয়াশীলতার উপর ভিত্তি করে গড়ে ওঠা যত্নশীলতার ধারণাটি নীতিশাস্ত্রের একটি মৌলিক দৃষ্টিভঙ্গি। নেক্সট হচ্ছে এর মূল টার্ম হচ্ছে কনসেপ্ট অফ কেয়ারিং রুটস। কেয়ারিং রুটসটার কথা তাহলে কে বলেছেন? মনে রাখতে হবে নোডিংস। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 22, রজার্স অ্যাডপ্টেড হুইচ টেকনিক্স টু মেজার ক্লায়েন্টস সেলফ কনসেপ্ট? কার্ল রজার্স বলেছেন কোনটা? কিউ জাম্প, কিউ লিস্ট, কিউ শর্ট, কিউ ভিসি, কোনটার কথা রজার্স বলেছেন? ক্লায়েন্টের দ্বারা আত্মধারণা পরিমাপ করার জন্য রজার্স কোন কৌশলটি গ্রহণ করেছেন? প্রথমেই মনে রাখতে হবে এটি একটি ক্লায়েন্ট যেটা বলেছেন, এটি একটি ব্যক্তিত্ব মূল্যায়নের সরঞ্জাম যা একজন মক্কেলের আত্মধারণা মূল্যায়নে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে কিউ শট। এটা কি রকম অ্যান্সার? তাই 22 কিউ শট। কিউ শট বিষয়টা কি? এটি একটি ব্যক্তিত্ব মূল্যায়ন, একজন ব্যক্তির তার ইভালুয়েশন করে সামগ্রিক দিক মূল্যায়ন সরঞ্জাম, বা একজন মক্কেলের, একজন ক্লায়েন্টের আত্মধারণা মূল্যায়নে ব্যবহৃত হয়, তার নিজেকে এভালুয়েট করার জন্য এটা ব্যবহৃত হয়। কিউ শট, নিজে সম্পর্কে কি কি জানো বলো, এই নিজ সম্পর্কে ধারণা, আত্মধারণা, আত্মমূল্যায়ন, এটার সঙ্গে সম্পর্কিত কিউ শট। অরিজিনালি ডেভেলপ, এটা প্রথম ডেভেলপ করেছিলেন কে? প্রথম অরিজিনালি ডেভেলপ করেন উইলিয়াম স্টিফেনসন। প্রথম ডেভেলপ করেছেন উইলিয়াম স্টিফেনসন। পরবর্তীকালে অ্যাডপ্ট করেন, তার প্রয়োগ করে দেখান। অ্যাডপ্টেড বাই কার দ্বারা অ্যাডপ্টেড হয় কার্ল রজার্স। তাহলে প্রথম এই কিউ শর্ট কনসেপ্টের ধারণা প্রথম দিয়েছিলেন উইলিয়াম স্টিফেনসন, আর এটাকে প্রয়োগ করে দেখিয়েছিলেন কার্ল রজার্স। তার মানে আমরা যদি দেখি, কিউ শর্ট হচ্ছে একটা ব্যক্তিত্ব মূল্যায়ন বা আত্মমূল্যায়ন, একজন ব্যক্তি সম্পর্কিত, একজন মানুষ সম্পর্কিত, তার নিজের সম্পর্কিত মূল্যায়নের একটা কৌশল। তাই কিউ শর্ট হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, দ্য মেইন পারপাস অফ ইন সার্ভিস টিচার এডুকেশন ইজ টু। কর্ম চলাকালীন যে শিক্ষণ প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্যটা কি? ইন সার্ভিস টিচারটা কি? একজন টিচারকে মাঝে মাঝে তাকে রিফ্রেশ করতে হবে, তাকে মাঝে মাঝে ট্রেনিং করতে হবে, কোর্স করতে হবে, তাকে আরো আপডেটেড করতে হবে, মডিফাই করে দিতে হবে, একদম এক কথা। তার মানে এই আপডেট করতে গেলে তার কোন কোন জিনিসটা, প্রধান উদ্দেশ্যটা কি হওয়া উচিত? প্রোভাইড অ্যাডিশনাল ডিগ্রি, অতিরিক্ত ডিগ্রি প্রদান করা। প্রমোট
টিচার্স, শিক্ষকদের পদোন্নতি। আন্ডার টিচার্স নলেজ অ্যান্ড স্কিল, শিক্ষকদের জ্ঞান আপডেট টিচার্স নলেজ অ্যান্ড স্কিল, শিক্ষকদের জ্ঞান এবং দক্ষতা আরও বেটার করা। ডেভেলপ ইন্টারেস্ট ইন টিচিং, শিক্ষকতায় আরও আগ্রহ বাড়িয়ে তোলা। ইন সার্ভিস টিচারের প্রধান উদ্দেশ্য তাহলে কি, শিক্ষকদের জ্ঞান এবং দক্ষতাকে মানে একদম আপডেট করে তোলা। তার মানে একদম সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। সবগুলো কম বেশি ঠিক হলেও মূল বিষয়টা কিন্তু এটাই, শেষে শিক্ষককে আপডেট করাই হচ্ছে ইন সার্ভিস টিচার এডুকেশনের মূল উদ্দেশ্য। নেক্সট, সিএআই ইজ ইউজড ফর, সিআই কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। তো এইটা মূলত কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব, মানে কোন ক্ষেত্রে, যে নির্দেশনামূলক উদ্দেশ্য, ইনস্ট্রাকশনাল পারপাস, টেকনিক্যাল পারপাস, ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন, ব্যক্তিগত যে ভিন্নতা রয়েছে সেটা দেখা, কোনটা কোন ক্ষেত্রে আমরা করব। তার মানে এটা যদি দেখি তাহলে পরিষ্কার বোঝা যাবে এটা একটা অন্যরকম বিষয় হিসেবে দাঁড়াবে। তার মানে সব কটাই দিকে এটা কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন সব কটা দিকেই হেল্প করে। তার মানে আমরা যদি দেখি কম্পিউটারের ক্ষেত্রে ইনস্ট্রাকশনাল পারপাসেও এটা ব্যবহৃত হয়, টেকনিক্যাল পারপাসেও ব্যবহৃত হয়, আর ইন্ডিভিজুয়াল ভেরিয়েশনের ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়। তো সবকটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলো, নেক্সট কি, কোশ্চেন নাম্বার 25। এটা হচ্ছে হোমওয়ার্ক কোশ্চেন। এতটাই ছিল আমাদের আজকের কোশ্চেন নাম্বার 24, হ্যাঁ ঠিক, 25 হচ্ছে হোমওয়ার্ক কোশ্চেন। আশা করি সবাই এটা বাড়িতে করবে। সবার নিশ্চয়ই এটা কমেন্ট করেও জানাবে যে 25 কোশ্চেনটা অ্যান্সার কি। যে কোনো দুটি চলকের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকলে নিম্নলিখিত সম্পর্কটি ঘটে থাকে। ইন কেস অফ কোরিলেশন বিটুইন এনি টু ভ্যারিয়েবলস the following relation occurs. প্রথমটা, there is increase in both variables, উভয় চলকের বৃদ্ধি ঘটে, যদি দুটো সম্পর্ক থাকে দুটো আর কি। there is decrease in both variables, উভয় চলকের হ্রাস ঘটে যায়, মানে নেমে যায় কোনো নিচের দিকে। the variable is increase and the other decrease, একটি চলক বৃদ্ধি পায় অন্যটি হ্রাস পায়, একটা চরম পর্যায়ে উঠে আর একটা নামে। no consistency in is the nature of increase or decrease in any variables, কোনো চলকের বৃদ্ধি বা হ্রাসের প্রকৃতিতে কোনো সরঞ্জামই থাকে না, মানে কোনো মিলই থাকে না। হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ইজ মানে স্টেটেড সেট ইজ কারেক্ট ফর পজিটিভ কোরিলেশন, মানে ধনাত্মক সহসম্পর্কের ক্ষেত্রে কোনটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এ এবং বি মানে 1 2 1 3 3 2 2 1 1 4, এই কোনগুলো হবে কারেক্ট অ্যান্সার সেটা কমেন্ট করে জানাবে। আশা করি এইভাবে P/Q চলবে একদম ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ চলবে ক্লাস। আশা করি সবার কাছে নেট সেটের জন্য যারা প্রিপেয়ার হচ্ছে তাদের জন্য খুবই উপকারী। ওকে, এতক্ষণ যারা ক্লাসে ছিলে, এই ক্লাসের পুরো PDF পেতে চাইলে স্বাগত সেচকের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে, তবেই পাবে, বা সরাসরি QR কোড থেকেও জয়েন হতে পারো স্বাগত সেচকের যে টেলিগ্রাম চ্যানেলে। ওকে, ভালো থেকো সবাই, আর তোমাদের পরবর্তী ক্লাসের জন্য একদম মানে আমি অপেক্ষা করব তোমাদের ফিডব্যাক পাওয়ার জন্য, প্লাস একটা নতুন ক্লাস নিয়ে আসার জন্য। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।